আজ আমার আলোচ্য বিষয় ফরাসি সংবিধান সভা। এই সভার কার্যাবলী, এই সভার সাফল্য ও ব্যর্থতা, এইসব নিয়ে অল্প কিছু আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। ভার্সাইতে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সভা বা স্টেটস জেনারেলের অধিবেশনের কথায় ফিরে এসে বলা যেতে পারে যে মাথাপিছু ভোট আর সম্প্রদায়গত ভোট, এই দুয়ের টানাপোড়েনের মধ্যে রাজাকে শেষ পর্যন্ত যে নতি স্বীকার করতে হয়েছিল, তার মধ্যে দিয়েই ফ্রান্সে পূর্বতন শাসনামল, অভিজাততন্ত্র বা সামন্ততন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে উঠেছিল। ওই দিনকার অধিবেশনে 9ই জুলাই, মতান্তরে 6ই জুলাই, রাজ্যসভার সদস্যদের শাসন সংস্কারের দাবিও মেনে নিয়েছিলেন। এর ফলে জাতীয় প্রতিনিধি সভা ফ্রান্সের সংবিধান সভায় রূপান্তরিত হয়েছিল। সংবিধান সভা তারপরে একটি গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছিল। সেই কাজটি হলো স্বাধীনতা ও মুক্তির একটি সনদ রচনা করা। ইংল্যান্ড ও আমেরিকার অনুকরণে সংবিধান সভা যে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা, যাকে বলা হয় ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, প্রণয়ন করেছিল, তাতে ফরাসি দার্শনিকদের চিন্তাধারার প্রভাব লক্ষ্য করা যায়। এই ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছিল যে 1. স্বাধীন মানুষের জন্মগত অধিকার, 2. আইনের চোখে সবাই সমান, 3. সমত প্রকাশ এবং নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই আছে, 4. ব্যক্তিগত সম্পত্তির অধিকার একটি অলঙ্ঘনীয় অধিকার। এইসব সম্বন্ধে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। ফরাসি সংবিধান সভা কেবল তাত্ত্বিক আলোচনাতেই ব্যস্ত থাকেনি, প্রশাসনিক, বিচার কাজ, অর্থনীতি, রাজনীতি সর্বক্ষেত্রেই প্রয়োজনীয় সংস্কার সাধনে এগিয়ে এসেছিল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ফরাসি সংবিধান সভাতে বহু গুণীজন সমবেত হলেও তৃতীয় সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি মিরাবো এর ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই হোক, বেসামরিক প্রশাসনের ক্ষেত্রে সংবিধান সভার প্রধান লক্ষ্য ছিল কেন্দ্র বা উপর থেকে নিয়ন্ত্রণকে যথাসম্ভব খর্ব করা। সারা ফ্রান্সকে তাই নতুন করে কতগুলো প্রশাসনিক এককে ভাগ করা হয়েছিল। প্রদেশের অনুরূপ 83টি ডিপার্টমেন্টকে সারা ফ্রান্সে বিভক্ত করা হয়েছিল। প্রতিটি প্রদেশকে আবার 6 বা 7টি জেলাতে ভাগ করা হয় এবং প্রতি জেলা বিভক্ত হয় কয়েকটি ক্যান্টন বা কান্ততে। পরিশেষে প্রতিটি ক্যান্টনকে আবার ভাগ করা হয়েছিল কমুন বা পৌরসভায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে প্রাদেশিক শাসনের প্রতি স্তরেই কর্মচারীরা এখন থেকে নির্বাচিত হতে থাকেন। বেসামরিক কাঠামোর মতন সামরিক সংগঠনেও পরিবর্তন ঘটানো হয়েছিল, তবে সামরিক ক্ষেত্রে পরিবর্তন ছিল অপেক্ষাকৃত কম। পূর্বতন শাসন আমলের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে সংবিধান সভা যে নতুন ব্যবস্থার প্রবর্তন করেছিল, তাতে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই বিচার প্রার্থী হবার সুযোগ পেয়েছিল। সংবিধান সভার অপর একটি সাফল্য ছিল ধর্মীয় ব্যবস্থার পুনর্বিন্যাস। যাজকদের সরকারি সংবিধান বা সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামে অভিহিত এক দলিলে ফ্রান্সে ধর্মীয় সংস্কার সংক্রান্ত আইনগুলি বিধিবদ্ধ করা হয়েছিল। নতুন আইনে ফরাসি চার্চকে রাষ্ট্রের অধীন করা হয় এবং যাজকরা এখন সরকারি কর্মচারীতে পরিণত হয়। ফরাসি বিপ্লবের
প্রত্যক্ষ কারণ ছিল সরকারের নিদারুণ অর্থ সংকট। তাই সংবিধান সভাকে ফ্রান্সের অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় মনোযোগী হতে হয়। প্রাক বিপ্লবকালে ফ্রান্সের যে অর্থ ঘাটতি তা বিপ্লবকালে বৃদ্ধি পেয়েছিল, ফলে অর্থনৈতিক যথেষ্ট সংকট আরও ঘনীভূত হয়েছিল। সরকারের তরফ থেকে জনসাধারণের কাছে অনুদান দেবার আহ্বান জানিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এমন অবস্থায় ফ্রান্সের চার্চের ভূসম্পত্তি সব বাজেয়াপ্ত করে সংবিধান সভা সরকারের অর্থ সংকট কাটিয়ে উঠতে চেয়েছিল। এইসব চার্চ সম্পত্তিকে আমানত রেখে তার পরিবর্তে অ্যাসাইনেট নামে এক ধরনের কাগজের নোট বের করা হয়েছিল। এই অ্যাসাইনেটকে আসাইনাও বলা যায়। রাজনৈতিক সমস্যা সমাধানের প্রশ্নে সংবিধান সভা চেয়েছিল রাজার স্বৈরাচারী ক্ষমতা কেড়ে নিয়ে তাকে আইনের বাঁধনে বেঁধে রাখতে। রাজার ক্ষমতাকে খর্ব করার উদ্দেশ্যে একটি একক কক্ষযুক্ত আইনসভার উপর রাজ্য শাসনের চূড়ান্ত ক্ষমতা ও দায়িত্ব দেয়া হয়েছিল। দেশের পরিচালনার দায়িত্ব রাজা এবং তার মন্ত্রিসভার হাতে থাকলেও আইনসভার সদস্যদের মতামত ব্যতীত এককভাবে তাদের কেউই যুদ্ধ ঘোষণা বা চুক্তি সম্পাদন করতে পারবেন না। রাজা এবং তার মন্ত্রীরা সব ব্যাপারে আইনসভার কাছে দায়ী থাকবেন। রাজা আইনসভায় গৃহীত কোনো আইন পরিবর্তন বা নতুন আইন প্রণয়নের প্রস্তাব করতে পারবেন না। তবে আইনসভার গৃহীত আইনকে সাময়িকভাবে স্থগিত রাখার ক্ষমতা রাজাকে দেয়া হয়েছিল। তিনি সাসপেনসিভ ভেটো প্রয়োগ করে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত কোনো আইনকে স্থগিত রাখতে পারতেন। ফরাসি সংবিধান সভার সদস্যরা 2 বছর 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ এই 2 বছর ধরে পারস্পরিক বাক বিতণ্ডার মধ্যে দিয়ে যে সংবিধান রচনা করেছিলেন তাতে ফ্রান্স স্বৈরাচারী রাজতন্ত্র থেকে নিয়মতান্ত্রিক বা সীমিত রাজতন্ত্রে পরিণত হয়েছিল। তাছাড়া ফ্রান্সের এই সংবিধানই ছিল সারা ইউরোপের প্রথম লিখিত সংবিধান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল এই যে সংবিধান সভার অধিবেশনকে কেন্দ্র করে ফ্রান্স তথা ফ্রান্সের বাইরে যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল তাকে এক কথায় অভূতপূর্ব বলা যেতে পারে। এসব সত্ত্বেও ফরাসি সংবিধান সভার কার্যকলাপকে মোটেই ত্রুটিমুক্ত বলা যায় না। প্রথমত, মানবাধিকার ঘোষণা ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন প্রচারের জন্য সংবিধান সভা যতই প্রশংসার দাবি রাখুক না কেন, সংবিধান রচনার প্রতি পদে পদে সেই ঘোষিত আদর্শ লঙ্ঘিত হয়েছিল। ফরাসিদের সকলকে যে ভোটাধিকার দেয়া হয়নি তা থেকেই এই বক্তব্যের সমর্থন পাওয়া যায়। দ্বিতীয়ত, নতুন সংবিধানে রাজা এবং তার নিযুক্ত মন্ত্রিসভাকে শাসন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল, কিন্তু আইন প্রবর্তন বা পরিবর্তনের কোনো ক্ষমতা তাদের না থাকায় রাজা ও তার মন্ত্রীরা পেয়েছিলেন ক্ষমতাহীন দায়িত্ব। অন্যদিকে আইনসভার সদস্যদের ছিল দায়িত্বহীন ক্ষমতা, কারণ শাসন দায়িত্ব না থাকলেও সদস্যরা রাজা তার মন্ত্রীদের সমালোচনা করবার, নতুন নতুন আইন প্রণয়ন করবার ক্ষমতা লাভ করেছিল। এই ব্যবস্থার পরিণতিতে রাজার সঙ্গে আইনসভার বিরোধের পথ প্রশস্ত হয়েছিল। তৃতীয়ত, জনগণের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে গিয়ে সংবিধান সভা শাসন ব্যবস্থার সর্বস্তরে যে নির্বাচন প্রথার প্রবর্তন করেছিল তাতে বিপত্তি হয়েছিল বেশি।
নির্বাচন প্রথার মাধ্যমে সবসময় উপযুক্ত মানুষ শাসন দায়িত্ব পেত না, আর তার ফলে শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। চতুর্থত, সংবিধান সভা চার্চের ভূসম্পত্তির ওপর যে কাগজি মুদ্রা বের করেছিল তা ফ্রান্সের আর্থিক সংকট মোচনে সফল হয়নি। কাগজি মুদ্রা অ্যাসাইনার মূল্য এতই কমে যেতে শুরু করেছিল যে একসময় জনসাধারণ তা গ্রহণে অস্বীকার করে। পঞ্চমত, চার্চকে রাষ্ট্রের অধীন করে সংবিধান সভা ধর্মভীরু মানুষ এবং যাজকদের বিপ্লবের শত্রুতে পরিণত করেছিল। এই রকমভাবে সংবিধানের ত্রুটির তালিকাকে অনায়াসেই আরও দীর্ঘায়িত করা যেতে পারে। তা সত্ত্বেও মনে রাখতে হবে যে পূর্বতন শাসন আমলের নৈরাজ্যকে দূর করে সংবিধান সভা সরকারি কাজকর্মে একটা বৈপ্লবিক কাঠামো গড়ে তুলতে পেরেছিল। তাছাড়া স্বৈরাচারী ভাবধারা থেকে মুক্ত করে ফ্রান্সে যে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল, সেখানেই সংবিধান সভার সবচেয়ে বড় সাফল্য।